নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন ক্রাইম ডায়েরি নিছকই কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়। আমাদের মূল উদ্দেশ্য বাংলার প্রতিটি কোণে প্রতিটি মুহূর্তে শিহরণ জাগানো অপরাধের চিত্ররূপ আপনাদের সামনে তুলে ধরা, যা দেখে আপনারা সতর্ক হবেন, সাবধান হবেন, সমাজে ঘটে চলা বিভিন্ন অপরাধ সম্বন্ধে আপনাদের সম্যক ধারণা হবে। তাই আজকের এই পর্বটিও তার কোনো ব্যতিক্রম নয়। আমাদের আজকের এই পর্বেও আমরা তুলে ধরব মনস্তাত্ত্বিক সম্পর্কের এক টানাপোড়েনের কাহিনী, যার থেকে জন্ম নিয়েছিল মারাত্মক এক অপরাধ। কি সেই কাহিনী, কি সেই অপরাধ, আর কি ছিল সেই অপরাধের কারণ, জানতে হলে দেখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব। আরে কি, আমি সারেন্ডার করতে এসেছি, প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। কে আপনি? আপনার সারা গায়ে এত রক্ত এলো কোথা থেকে? কে মেরেছে আপনাকে? কেউ আমাকে মারেনি। তাহলে? আমি মেরে দিয়েছি। মেরে দিয়েছি মানে? কাকে মেরেছি? রঞ্জিতাকে। কে রঞ্জিতা? আমার মিসেস। আপনি সত্যি বলছেন? মিথ্যে বললে আমার সারা শরীরে এত রক্ত এলো কি করে? আপনি বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, কুল ডাউন, কুল ডাউন। আমি কুলই আছি। আপনি প্লিজ আপনার ডিউটিটা পালন করুন, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে লকআপে ভরে দিন। আমার ডিউটিটা আমি ঠিকই পালন করব, কিন্তু তার আগে বলুন আপনার মিসেসের বডিটা কোথায়? আমার বাড়ির ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছে। আর আপনার বাড়িটা কোথায়? আমড়াতলা। ওই দেখুন স্যার, ওটাই মার্ডার ওয়েপন। খুনটা এটা দিয়েই হয়েছে। তাহলে স্যার এটাকে ফরেনসিক টেস্টের জন্য পাঠিয়ে দিই? হ্যাঁ, পাঠিয়ে দাও, আজই পাঠাবে। আর শুধু ফরেনসিক নয়, ফিঙ্গারপ্রিন্ট টেস্টের জন্য পাঠাও। রাইট স্যার, তাহলে আমি ফরেনসিক এক্সপার্ট আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের ডিটেলটা বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যিনি খুন হয়েছিলেন মানে ভিকটিম, ওনার নামটা কি? ওনার নাম রঞ্জিতা ব্যানার্জি। রঞ্জিতা ব্যানার্জি। বয়স কত? আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যতটুকু জানা গেছে, রঞ্জিতা দেবীর বয়স ধরুন ওই 55-56। কি করতেন? উনি হাউসওয়াইফ ছিলেন স্যার, গৃহবধূ। সন্তানাদি? না, ওনাদের কোনো ছেলে মেয়ে নেই, শুধুমাত্র স্বামী স্ত্রী এই দুজনেই এই বাড়িতে থাকতেন। আচ্ছা, উনি তো আজ সকালে আমাদের থানায় এসে আত্মসমর্পণ করলেন। কি নাম ওনার? কামদেব স্যার, ওনার নাম কামদেব ব্যানার্জি। কামদেব ব্যানার্জি। কি করতেন ভদ্রলোক? উনি এখানকার একটা ইংরাজি মিডিয়াম কোয়েড স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। বছর দুয়েক হলো উনি রিটায়ার করেছেন। মানে রিটায়ারমেন্ট লাইফটা যতটা শান্তিপূর্বক হওয়ার কথা ছিল সেটার হলো না। আমিও তাই ভাবছিলাম স্যার, এরকম প্রোফাইল, এরকম মাপের একজন মানুষ, কিন্তু শেষটা দেখুন, নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করে শেষ পর্যন্ত থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন। এরকমটা বোধহয় সচরাচর দেখা যায় না স্যার। কখনোই নয়, অন্তত আমার এই 18 বছরের সার্ভিস ক্যারিয়ারে আমি তো দেখিনি, আর আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্টেও কেউ দেখেনি। কিন্তু কামদেব বাবু আমাকে এখনো পর্যন্ত এটা বলেননি কেন উনি ওনার স্ত্রীকে এইভাবে খুন করলেন। দেখো, কারণ তো একটা আছে, আবার একাধিক কারণও থাকতে পারে। কারণ পৃথিবীতে বিনা কারণে কেউ কাউকে খুন করে না। প্রত্যেকের কাছে কিছু না কিছু মোটিভ থাকে, এখানেও আছে। আর সেই মোটিভটা কি, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। সাল 2025, হুগলি জেলার সদর শহর চুচুড়া থানায় এসে রক্তমাখা অবস্থায় সকাল সকাল আত্মসমর্পণ করেন এক জনৈক বৃদ্ধ, নাম কামদেব ব্যানার্জি। পেশায় এক নামী ইংরাজি মাধ্যম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। কামদেব বাবু বললেন তিনি তার স্ত্রীকে কুপিয়ে খুন করেছেন। আমরা সঙ্গে সঙ্গে একটা টিম নিয়ে কামদেব বাবুর আমড়াতলার গড়ির বাড়িতে ছুটে যাই। সেখানে গিয়ে তার বসার ঘরে দেখি তার স্ত্রী রঞ্জিতা দেবীর রক্তাক্ত লাশ। কিন্তু এই বয়সে এসে কামদেব বাবু কেন খুন করলেন তার স্ত্রীকে? খুনের মোটিভটা কি? নেহাত দাম্পত্য কলহ, অর্থনৈতিক বিবাদ, পরক্রিয়া, নাকি অন্য কোনো কারণ? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কামদেব ব্যানার্জিকে কাস্টাডিতে নিয়ে শুরু হয় ম্যারাথন জেরা। কামদেব ব্যানার্জি, আপনি এখানকার যে ইংলিশ মিডিয়াম স্কুলের হেডমাস্টার ছিলেন, আমরা সেখানে গিয়ে আপনার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে এসেছি। আপনার তো মশাই একাডেমিক ক্যারিয়ার দারুণ ছিল। নামের পাশে একাধিক ডিগ্রি রয়েছে,
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য দেশ বিদেশ থেকে নানান রকম পুরস্কার পেয়েছেন, সম্মানও পেয়েছেন। সমাজে আপনার তো একটা সম্মান ছিল, তারপরেও এরকম একটা জঘন্য অপরাধ করে ফেললেন। বলুন, কি অপরাধ ছিল আপনার বউয়ের? কেন খুনটা করেছিলেন? এত কথায় কাজ কি অফিসার? খুনটা যে আমি নিজেই করেছি সেটা তুমি কনফেস করেই নিয়েছি। আমি তো থানায় এসে নিজে সারেন্ডার করেছি, তাহলে এখন কারণ জেনে লাভ কি? আপনি কালকেই চার্জশিট ফাইল করুন আর চেষ্টা করুন যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে আমার বিচারটা হয়, তাহলে আমার ফাঁসিটা তাড়াতাড়িও হবে আর পৃথিবী থেকে আমার মতো একটা ঘৃণ্য অপরাধী কমবে। এটা থানা মিস্টার ব্যানার্জি, এটা আপনার স্কুল নয় যে সব নিয়মকানুন আপনি ঠিক করে দেবেন। এখানে সেটাই হয় যেটা আইনে লেখা আছে। আমরা কবে চার্জশিট দেব, কোন কোর্টে আপনার বিচার হবে, আপনার ফাঁসি হবে না যাবজ্জীবন হবে, সেটা আইন ঠিক করে দেবে, আপনি নন। বুঝেছি। তার মানে আগামী কয়েকদিন আপনারা আমাকে নিয়ে নিজেদের মর্জি মতো টানা হিচড়া করবেন। আপনি আমাদের সঙ্গে সহযোগিতা করলে সেটা আর করার দরকার পড়বে না কামদেব বাবু। সহযোগিতা করছি, এর চেয়ে বেশি আর কি আমার থেকে আশা করে? আপনি আপনার স্ত্রীকে খুনটা কেন করলেন সেটাই তো এখন আপনি আমাদের বলেননি। যেটা আমার বহু বছর আগে করা উচিত ছিল, সেটা দেরিতে হলেও যে করতে পেরেছি, সেটাই আমার কাছে খুব বড় মেন্টাল স্যাটিসফ্যাকশন। বহু বছর আগে করা উচিত ছিল বলতে? আমি অনেক দেরি করে ফেলেছি অফিসার। অনেক আগেই এই বজ্জাত মেয়ে ছেলেটার থেকে আমি মুক্তি পেতে পারতাম, কিন্তু তখন সাহস হয়নি। বলতে পারেন তখন আমার দেয়ালে পিঠ থেকে যায়নি। তার মানে আপনি একান্ত মরিয়া হয়ে খুনটা করেছেন? অ্যাবসলিউটলি, তাছাড়া আবার কি? বুঝলাম। তার মানে আপনার সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক মোটেই ভালো ছিল না, তাই তো? আপনি বললেন আমার সম্পর্কে স্কুলে গিয়ে খোঁজ খবর করে এসেছেন। তখনই তো বললাম করেছি। আমার কোয়ালিফিকেশন আর ক্যারিয়ার সম্পর্কে যা জেনেছেন, তাতে কি মনে হয় যে আমার মতন একটা উচ্চ শিক্ষিত মানুষ ক্লাস 7 ফেল করা একজন মহিলার সাথে সুখী হতে পারে? দাম্পত্য জীবনে সুখী হওয়াটা কিন্তু স্বামী বা স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে না কামদেব বাবু। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু এডুকেশন মানে শিক্ষা এমন একটা জিনিস যেটা মানুষের মনের সংকীর্ণতা আর কুসংস্কারকে দূর করে দেয়, মানুষকে একজন মানুষের মতো মানুষ তৈরি করে দেয়। হ্যাঁ, সেটা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু আপনি তো বিয়ের আগে জানতেন যে আপনার স্ত্রী ক্লাস 7 পর আর পড়াশোনা করেনি, তাহলে সব জেনে শুনে বিয়েটা কেন করতে গেছিল? ওই যে আমার পিতৃদেব, আমার বাবা, ওনার কথাতেই ওনার পছন্দ করা মেয়েকেই আমাকে বিয়ে করতে হবে, তা নাহলে আমাকে সারা জীবনের মতো তার সম্পত্তি থেকে বঞ্চিত করে ছাড়বে। ও, তাই আপনি মুখ বুঝে বাধ্য সন্তানের মতো বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়েছিলেন, তাই তো? রঞ্জিতা কিন্তু দেখতে শুনতে মন্দ ছিল না অফিসার, যৌবনে বেশ সুশ্রী ছিল, কিন্তু ওর মনটা ছিল কদাকার। সেটা বিয়ের 26 বছর পরও একই ছিল। আমার এখনো মনে আছে যেদিন আমি রিটায়ার করেছিলাম, সেই দিনও রঞ্জিতা, রঞ্জিতা! আর কি হয়েছে নাকি? সারের মতো চেঁচাচ্ছ কেন? এই নাও, ধরো। কি এটা? ফুলের বুকে চশমা আছে, তাও দেখতে পাচ্ছ না? এটা তুমি কোথায় পেলে? কোন বান্ধবী দিয়েছে শুনে? আমার আবার বান্ধবী কোথায় যে এত সুন্দর একটা ভালো ফুলের বুকে দেবে? আজ আমার স্কুলে ফেয়ারওয়েল ছিল, তাই স্কুলের টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফরা চাঁদা তুলে এত সুন্দর একটা ফুলের বুকে, দামি ঘড়ি, স্যুটের কাপড় আমায় গিফট করেছে। তোমাকে যখন দিয়েছে তখন তুমি যত্ন করে গুছিয়ে রেখে দাও না, আমাকে দিতে এসেছো কেন? আর একবার হাতে নিয়েই দেখো না, কি সুন্দর, কি অপূর্ব গন্ধ। আজকে স্কুল থেকে রিটায়ার করেছো, আর 2-4 বছর বাদে পৃথিবী থেকে রিটায়ার করবে। এখন এই জোলো ন্যাকামিগুলো গেল না তোমার, না? আচ্ছা রঞ্জিতা, তুমি কি জীবনে কোনোদিনও আমার সঙ্গে একটু ভালো করে কথা বলবে না? ভালো করে কথা তোমার সাথে সম্ভব হলে না, তোমাকে আমি উঠতে বসতে পায়ে জুতোর ওপরে রাখতাম। তুমি এমন একটা জঘন্য মানুষ না যে তোমার সাথে ভালো করে ব্যবহার করা যায় না, জুতো মারা যায়, বুঝেছো? জুতো মারা যায়। সারাটা দিন বাইরে ফুর্তি মেরে এসে এখন এই বুড়ো বয়সে ন্যাকামি করার শখ হয়েছে। মোরকট কোথাকার! আচ্ছা, আপনার স্ত্রী কি আপনার সঙ্গে এইভাবে সবসময় দুর্ব্যবহার করতো? হ্যাঁ, উঠতে বসতে দুবেলা
সকাল থেকে রাত পর্যন্ত। আচ্ছা, আপনার স্ত্রীর কোনো মানসিক সমস্যা ছিল বলে আপনার মনে হয়? হ্যাঁ ছিল, নির্ঘাত ছিল। তা না হলে বিনা কারণে কেউ কথায় কথা এভাবে অ্যাটাক করে? আর শুধু বাড়ির চার দেয়ালের মধ্যে নয়, বাড়ির বাইরে গিয়েও। দাদা চা। অনেকদিন পরে না তোর হাতে চাটা পেলাম রে। এই যে তোমার চা রাখলাম। কামদেবদা, হলো বলরাম, তোমার কি বলার আছে বলো। তোমার আর রিটায়ারমেন্টে কতদিন বাকি আছে গো? ওই হাতে গুনে 1 বছর 7 মাস। তারপর তারপর মানে বলছিলাম, তারপর তুমি করবেটা কি? তারপর আর কি বলবো, বাড়িতে বসে দুবেলা ভালো মন্দ খাবো, টিভিতে চুটিয়ে পলিটিক্যাল ডিবেট দেখবো, তারপর যত রাজ্যের ওই ইংরেজি লিটারেচারের বইগুলো আছে সেগুলো প্রাণ ভরে পড়বো। তার মানে রিটায়ার করার পরেও তুমি আমার হাড় মাস একদম জ্বালিয়ে পুড়িয়ে খাবে, তাই তো? এভাবে বলছো কেন? আমি কি তোমায় কোনোদিন ডিস্টার্ব করেছি? না করনি। আবার স্নানের জল গরম করে দাও, স্কুলে যাব, রান্নাটা ঠিক সময় করে দাও, জ্বর জ্বালা হয়েছে ডাক্তারকে ডেকে আনো, এগুলো ডিস্টার্ব করা বলে না? তুমি তো আমার বউ রঞ্জিতা, তোমাকে বলবো না তো আর কাকে বলবো? এগুলো তো তোমার ডিউটি। এই শোনো, আমাকে না ডিউটি পিউটি শেখাতে এসো না বলে দিলাম। 2-4টে ইংরেজি বই পড়ে না নিজেকে একদম ইংরেজির পণ্ডিত ভেবে বসে আছো। দাদা একদম হাসবি না বলে দিচ্ছি। তুই তো এই নচ্ছাদ বেটা ছেলেকে চিনিস না, কিন্তু এই কয়েক বছরে না ওকে আমি হরে হরে চিনেছি। একেবারে নবাব নন্দন, নিজে তো কুটুটি নাড়বে না, আর আমাকে দিন রাত সংসারের পেছনে না খেটে খেটে মরতে হয়। আরে বোন, সব সংসারে এই একই কাহিনী। তোর বৌদি যখন বেঁচে ছিল, আমার সংসারে তো সব কাজ তোর বৌদিই করতো। তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস না তো দাদা, লাই পেলে না এই বুড়ো কুকুরটা একদম মাথায় উঠে বসবে। যত সব ফালতু লোকজন, না হোমে লাগে না যজ্ঞে লাগে, একেবারে ধম্মের সার। তার মানে আপনার স্ত্রী আপনাকে ঘরে বাইরে এই ভাষায় এইভাবে সবসময় অপমান করতো? আমি জানি না অফিসার ও স্যাডিস্ট ছিল কিনা। স্যাডিস্ট বোঝেন তো? হ্যাঁ জানি, হিউম্যান সাইকোলজিতে স্যাটিস হচ্ছে তারা যারা অন্যকে কষ্ট দিয়ে অপমান করে আনন্দ পায়। এক্স্যাক্টলি সো। এটা হয়তো ওর মানসিক সমস্যা ছিল, তাই ও ইচ্ছা করে আমাকে যন্ত্রণা দিয়ে অপমান করে আনন্দ পেত। আচ্ছা, আপনি কখনো কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলার কথা ভেবেছেন? বিশ্বাস করুন বহুবার ভেবেছি, কিন্তু যখনই সেটা নিয়ে ওকে বলতে গেছি তখনই আমি পাগল, আমি পাগল। আরে তুমি পাগল হতে যাবে কেন? তাহলে তাহলে তুমি আবার আমাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য ফন্দি করছিলে কেন? উফ, পাগলের ডাক্তার নয়। শরীরের অসুখের যেমন ডাক্তার থাকে, তেমনি মনের অসুখেরও ডাক্তার থাকে। তাদের ইংরেজিতে বলে সাইকিয়াট্রিস্ট। আমি এরকম একজন ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তুমি একবার বিশ্বাস করে আমার সাথে চলো, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। খবরদার বলছি, ফের যদি তুমি আমাকে পাগল সাজাবার চেষ্টা করো না, আমি কিন্তু হেস্ত নেস্ত করে ছাড়বো বলে দিলাম। আর এই যে শোনো, আমি পাগল নই, পাগল তুমি। তা না হলে আমার মতো দিব্যি সুস্থ একজন মানুষকে তোমার উঠতে বসতে পাগল বলে কেন মনে হবে? তুমি ভুল ভাবছো, তুমি ভুল বুঝছো রঞ্জিতা। আমার ভাবনাটা আমাকেই ভাবতে দাও। আর শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আর কোনো দিন যদি তুমি আমাকে পাগল সাজাবার চেষ্টা করো, তাহলে আমি তোমার কলার ধরে টানতে টানতে ঘড়ির মোড়ে নিয়ে গিয়ে না জুতিয়ে মুখ একদম ছিঁড়ে দেবো। অসভ্য উজবুক কোথাকার। আশ্চর্য তো, এরকম মানুষও হয়? তাহলে আপনারাই বুঝুন, এতগুলো বছর আমি কি সাংঘাতিক একটা বিষধর সাপের সঙ্গে ঘর করছি। আচ্ছা, আপনাদের তো কোনো ছেলে মেয়ে নেই? না, নেই। কেন নেই? কেন? যেখানে কোনোদিন মনের মিল হয়নি, সেখানে শারীরিক মিলন কি করে সম্ভব? কিন্তু পৃথিবীতে এমন অনেক স্বামী স্ত্রী আছে যাদের মনের মিল কোনোদিনও হয়নি, অথচ তাদের ঘর আলো করে এক বা একাধিক সন্তান তাদের কোলে এসছে। আমি জীবনে অনেক কেস দেখেছি যেখানে মারপিট, ঝগড়াঝাটি, গালিগালাজের কারণেও বিয়ের 1-1.5 বছর পর ডিভোর্স হয়েছে, তাদেরও একটা সন্তান হয়েছে। তাহলে জন্তুদের সাথে আমাদের কি পার্থক্য রইল অফিসার? অবশ্য আপনারা জানেন কিনা জানি না,
পৃথিবীতে ডলফিন আর মানুষ হলো এমন জীব যারা শারীরিক সুখের জন্য যৌন সম্পর্ক তৈরি করে, আর বাকি সব প্রজাতির জীব বংশ বিস্তারের জন্য যৌন সম্পর্ক তৈরি করে। কিন্তু আমার পক্ষে সেটা করাটা সম্ভব হয়ে ওঠেনি। হয়তো আমি ডিফারেন্ট বলে, হয়তো আমি অন্যদের থেকে একটু আলাদা বলে। হয়তো সত্যিই আলাদা, কিন্তু দিনের শেষে আপনিও তো একজন মানুষ, আপনারও তো শারীরিক খিদে থাকতে পারে। হ্যাঁ ছিল, কিন্তু সেটা আমি কখনো মাথায় চড়ে বসতে দিইনি। আমি নিজেকে কন্ট্রোল করেছি। বাইরে কখনো কোনো দিন কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েছিলেন? না স্যার, তবে ইচ্ছে যে কোনোদিন হয়নি সেটা বলবো না, কিন্তু যখনই এক কদম এগিয়েছি তখনই দু কদম পিছিয়ে এসেছি। কেন, এরকম কেন? শুনলে হয়তো আপনারা হাসবেন, কিন্তু সেই সব বিশেষ মুহূর্তে আমার মনে হয়েছে আমার বউ যতই খারাপ মনের মানুষ হোক, যতই আমার উপর অত্যাচার করুক, কিন্তু ও যখন আমায় ঠকাচ্ছে না তখন আমি ওকে ঠকাবো না। আমি ওর প্রতি লয়াল থাকবো, বিশ্বস্ত থাকবো। আপনি কি করে জানলেন আপনার স্ত্রী জীবদ্দশায় আপনাকে কোনোদিনও ঠকায়নি? যে মানুষটা আমাকে ছাড়া বাড়ি থেকে একা একা কোনোদিনও বেরোয়নি সে আমাকে ঠকাবে, সেটা আপনি বিশ্বাস করেন? আমি কিন্তু এখনো বিশ্বাস করি না। স্যার, এই কামদেব ব্যানার্জি লোকটাকে আপনার একটু পাগলাটে গোছের মনে হয় না? না, আমার কিন্তু সেরকম মনে হয় না। কেন? মানে এই ভদ্রলোকের কথাবার্তা আপনার একটু অস্বাভাবিক ঠেকছে না? যেসব মানুষরা একটু বেশি জ্ঞান অর্জন করে ফেলে, যেসব মানুষরা সাধারণ মানুষের থেকে জীবনটাকে একটু বেশি বোঝে, তাদের কথাবার্তা, আচার আচরণ আমাদের মতো সাধারণ মানুষদের একটু অস্বাভাবিক বলে মনে হয়। কিছু কিছু মানুষ তো তাদেরকে পাগলও আখ্যা দিয়ে দেয়। হ্যাঁ স্যার, মানছি যে কামদেব ব্যানার্জি অত্যন্ত শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, কিন্তু কিন্তু কি? বলো বলো। যার লাইফের এত প্রিন্সিপাল, এত মূল্যবোধ, নীতিবোধ, তিনি শেষ পর্যন্ত এরকম একটা জঘন্য অপরাধ করলেন কেন? উনি আমাদের যেটা বলেছেন সেটা তোমার মনে নেই? আমি অনেক দেরি করে ফেলেছি অফিসার। অনেক আগেই এই বজ্জাত মেয়ে ছেলেটার থেকে আমি মুক্তি পেতে পারতাম, কিন্তু তখন সাহস হয়নি। বলতে পারেন তখন আমার দেয়ালে পিঠ থেকে যায়নি। তার মানে আপনি একান্ত মরিয়া হয়ে খুনটা করেছেন? অ্যাবসলিউটলি, তাছাড়া আবার কি? হ্যাঁ মনে আছে স্যার, উনি বলেছিলেন ওনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, তাই একান্ত মরিয়া হয়ে উনি এই কাজটা করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল কেন? সেটাই তো আমাদের জানতে হবে, আর তার জন্য আগামীকাল ওনার সঙ্গে আমাদের কথা বলাটা অত্যন্ত জরুরি। গুড মর্নিং মিস্টার ব্যানার্জি। মর্নিং। তারপর রাতে ঘুম ভালো হয়েছিল? জীবনে প্রথম পুলিশ লকআপে থাকছি, একটু একটু অসুবিধা তো হবেই। তাহলে আজ আপনি আমাদের বলছেন তো আপনি আপনার মিসেসকে ঠিক কী কারণে খুনটা করেছিলেন? নিউটনের থার্ড ল, ইংরেজিতে যাকে বলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বাংলায় যাকে বলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা কিন্তু আমার প্রশ্নের সঠিক জবাব হলো না কামদেব বাবু। তাই আমরা আইন নিয়ে চর্চা করি, তাই আপনার উত্তরটা সহজ এবং সোজাসাপটা হবে সেটাই আশা করি। এখানে বিজ্ঞানের জটিল সূত্র নিয়ে সময় নষ্ট হোক সেটা আমরা চাই না। শুনুন, গত বছর জানুয়ারি মাস, এক্স্যাক্টলি ডেটটা আমার ঠিক মনে নেই, আমি পেনশনের কাজে ব্যাংকের দিকে যাচ্ছিলাম। হঠাৎ এক্সকিউজ মি স্যার। আরে থাক 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 থাক। কেমন আছেন আপনি? ভালো আছেন তো? আমি তো দিব্যি আছি, কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি দেবলীনা স্যার, মানে দেবলীনা লাহিড়ী, আপনার প্রাক্তন ছাত্রী। আই এম সরি, আমি কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি বোর্ডে সেকেন্ড হয়েছিলাম স্যার, আপনার মনে নেই? হ্যাঁ, সালটা 2006। হ্যাঁ মনে পড়েছে। এই তো আপনার মনে পড়ে গেছে। আর যদি এখনো ঠিকঠাক মনে না পড়ে তাহলে বলি, ক্লাস 9-এর যে মেয়েটাকে আপনি স্কুলের বাগানের ফুল ছিঁড়ে ফেলার জন্য একেবারে সকাল থেকে লাস্ট পিরিয়ড পর্যন্ত কান ধরে নীল ডাউন করে রেখেছিলেন, সেই বাঁদর মেয়েটাই আমি স্যার। রাইট, এবার ঠিক মনে পড়েছে। তুমি কিন্তু খুব নটি ছিলে, আর ওই ঘটনা কি ভুলতে পারি? আমার জীবনে কোনোদিনও এরকম কড়া শাস্তি আমি কাউকে দিইনি। কিন্তু একটা সত্যি বলি স্যার, বলো। সেদিন কিন্তু আপনার উপর আমার খুব রাগ হয়েছিল,
কিন্তু এখন মনে হয় ভাগ্যিস সেদিন আপনি আমাকে শাসন করেছিলেন, নইলে আজ মানুষের মতন মানুষ হয়ে সমাজের বুকে মাথা উঁচু করে এভাবে ঘুরে বেড়াতে পারতাম না স্যার। তা তুমি এখন কোথায় থাকো? স্যার আমার বাপের বাড়ি তো তোলা ফটকে, কিন্তু আমি এখন সুরিপাড়ায় থাকি, শ্বশুর মশাইয়ের করে যাওয়া বিরাট বড় একটা বাড়িতে। তা তোমার উনি কি করেন? আসলে সঞ্জয় আজ থেকে বছর 3 আগে কার অ্যাক্সিডেন্টে মারা যায় স্যার। সো স্যাড। তোমার ছেলেপুলে? আমার একটাই মেয়ে স্যার, তার নাম রাই। এই তো সে এখন ক্লাস 7-এ পড়ে। সে না হয় বুঝলাম, কিন্তু বলি না তোমার সংসার চলে কি করে? সঞ্জয় সেচ দপ্তরে চাকরি করত, ওর মৃত্যুর পর ওর চাকরিটাই আমি পেয়ে যাই স্যার। সে ভালো হয়েছে। হাজার হোক তোমার আর তোমার মেয়ে রাইট তো একটা ভবিষ্যৎ আছে। হ্যাঁ স্যার, সে তো বটেই। যাকে আমি এবার গুটি গুটি পায়ে এগোই স্যার, নাহলে অফিসে লেট করলে নামের পাশে আবার একটা ঢেড়া পড়ে যাবে। আর স্যার আপনার মোবাইল নাম্বারটা আমাকে একটু দিন তো। হ্যাঁ হ্যাঁ নোট করো। হ্যাঁ বলুন। 9433। ঠিক আছে, আমি আপনাকে কল করে নেব। এবার তাহলে আমি আসি, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, টাটা। আপনার পুরনো ছাত্রী কি আপনাকে ফোন করেছিল? আশা করিনি জানেন যে দেবলীনা আমাকে ফোন করবে। আমার 37 বছরের শিক্ষক জীবনে অনেক ছাত্রছাত্রী এসেছে গেছে, তাদের অধিকাংশই আমাকে মনে রাখেনি। রাস্তায় দেখা হলে অনেকে চিনতে পারেনি, নয়তো চিনতে অস্বীকার করে ইচ্ছে করে মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু দেবলীনা এদের সবার থেকে আলাদা। দেখা হওয়ার ঠিক কতদিন পর ও আপনাকে ফোন করেছিল? 2 দিন পরে। ফোন করে কি বলেছিল? যেদিন ও আমায় ফোন করেছিল তার পর দিন ছিল সানডে, রবিবার। ও আমায় লাঞ্চে ইনভাইট করেছিল। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। তুমি কে? তুমি কে? আমি রাই। আমি কামদেব। কামদেব? হ্যাঁ, তোমার মায়ের স্কুলের টিচার ছিলাম। মাম্মির টিচার? হ্যাঁ, জানো তো তোমার মা যখন স্কুলে পড়তো আমি তখন তোমার মাকে কান ধরে নীল ডাউন করে রাখতাম। তুমি দুষ্ট লোক, মাম্মিকে কষ্ট দিতে। ছি, এমন ভাবে কথা বলতে আছে কারোর সাথে? আরে তুমি ছাড়ো না, তুমিও সিরিয়াসলি নিয়ে নিচ্ছ। ও কি এত কিছু বোঝে? না স্যার, এখন থেকেই শাসন না করলে আস্তে আস্তে ঠিক একটা বাদর তৈরি হবে। বাদর মানে মান কি আমি জানি। ও তাই? তা তুমি আমার কেহ জানো? কে? নাতনি। সেটা আবার কি? স্যার ওকে ইংরেজিতে বলুন, ও বাংলাটা ঠিক বোঝে না। কেন, তোমার মেয়ের কি আবার বাংলাটা ঠিক আসে না? না মানে সেটা নয়। শোনোতে বলি না, তোমার মেয়েকে ইংরেজি, জার্মানি, জাপানি, ইংলিশ যে ভাষাই শেখা না কেন, বাংলাটা কিন্তু মাস্ট। মাতৃভাষাটা কিন্তু শিখতেই হবে। আচ্ছা স্যার। জানো স্যার, হ্যাঁ? মা যখন ভয় পায় তখনই আচ্ছা বলে। এই এক মারবে। শোনো, তুমি কিন্তু আমাকে স্যার বলবে না, তুমি আমাকে এখন থেকে দাদু বলবে। হ্যাঁ আচ্ছা দাদু। দেবলীনার মেয়ে রাই অল্প দিনের মধ্যেই আমার ভীষণ ন্যাওটা হয়ে গিয়েছিল। নাতি নাতনি তো দূরের কথা, আমার তো কোনো সন্তান ছিল না। তাই বোধহয় আমি রাইকে মনে প্রাণে আঁকড়ে ধরেছিলাম। একদিন ওদের মা বেটিকে আমার বাড়িতে ডিনারে নেমন্তন্নও করেছিলাম। কিন্তু তুমি যে অফিস সামলে মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসেছো, এটাই আমার কাছে বড় পাওনা দেবলীনা। এটা আপনি কি বলছেন স্যার? আপনি আমাদেরকে নিমন্ত্রণ করেছেন আর আমরা আসবো না? যাকে যাকে শোনো, আমি সকলের জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। ডিম বিরিয়ানি? না মা, মাটন বিরিয়ানি। দাদু আমি ডিম বিরিয়ানি খাবো। আসলে কি বলবো বলুন তো, আমার এই পাগলি মেয়েটা ডিম বলতে একেবারে পাগল।
আর সেটা যদি বিরিয়ানি হয় তাহলে তোর শুধুমাত্র আন্ডা বিরিয়ানিই চাই। কি ছোট লোকগুলো কারা? ম্যাডাম, আমি স্যারের পুরনো স্টুডেন্ট, এদিকে আয়। আর ও আমার মেয়ে রাই, প্রণাম কর। রায়কে নিয়ে বাই বাই করে বাড়ি থেকে বেরিয়ে যাও দেখি। এসব কি অসভ্যতা হচ্ছে রঞ্জিতা? আমি ওদেরকে ডিনারে ইনভাইট করেছি। ইনভাইট না? ওসব করার আগে তুমি আমার অনুমতি নিয়েছিলে? তোমার অনুমতি নিতে হবে। আর বাদ দিতে হবে। আমি কি এই বাড়ির ভাও না মাগনা? আর তোমার দাদা আর দাদার ওই বাউন্ডুলে বেকার ছেলে যে ফি সপ্তাহে এসে এ বাড়িতে পাত পেড়ে বসে গান্ডি পিন্ডে গেলে যাচ্ছে, তার জন্য তুমি অনুমতি নিয়েছিলে? ওরা আমার নিজের লোক। যে বলি রাইও আমার নিজের লোক। নিজের লোক? নিজের লোক? কচি মেয়েগুলোকে দেখে না লম্পটের পিড়িতে একটা উতলে উতলে উঠছে, উতলে উতলে উঠছে। মুখ সামলে কথা বলো রঞ্জিতা। মুখ সামলে তুমি কথা বলো। আর দুদিন পর তো শ্মশানের ইলেকট্রিক চুল্লিতে গিয়ে শুয়ে পড়বে। যুবতী মেয়ে দেখে না তোমার মুখ দিয়ে টপ টপ করে লাল পড়ছে, লাল লাল। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ঝগড়া করবেন না। আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। এক্ষুনি বেরিয়ে যাও, তা নইলে না তোমাকে আর তোমার মেয়েকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেবো। বেরাও। রাই, চল আমরা বাড়ি যাবো, চল। আর আমার ডিম বিরিয়ানি? চুপ, একদম চুপ। ডিম বিরিয়ানি? চল। বলি না, বলি না। ছি 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 ছি, এসব কি হচ্ছে যেটি? হ্যাঁ, ওরা আমার গেস্ট ছিল। গেস্ট? তোমার গেস্টের মুখে না আমি রঞ্জিতা। রাই, বড়দের মধ্যে কথা হচ্ছে তো, তুমি এখন ঘরে যাও। আমি তোমাকে শিখিয়েছিলাম না যে যখন বড়রা কথা বলবে তখন তাদের মাঝখানে থাকতে নেই। যাও। আচ্ছা মা। ঠিক আছে। আমার আর আমার মেয়ের কি দোষ ছিল স্যার? আপনি তো আমাদেরকে যেতে বলেছিলেন, আর সেই জন্যই তো আমরা আমাদের সব কাজ ফেলে ছুটে আপনার বাড়িতে চলে গিয়েছিলাম। আর সেটাই কি আমাদের মা মেয়ের বিরাট বড় একটা অন্যায় হয়ে গেছিল? আর সেই জন্যই কি ম্যাডাম ওইভাবে খেকি কুকুরের মতো দূর দূর করে বাড়ি থেকে বার করে দিলেন আমাদেরকে? কি বলবো বলো দে বলে না, আন্দামানের জাড়োয়া জঙ্গলিগুলো বোধহয় আমার বলছে বেশি সভ্য হয়। দোষটা বোধহয় আমারই স্যার, আমিই তো অপয়া। আর সেই জন্যই বোধহয় আমাকে দেখেই আপনার মিসেস সেটা সিক্স সেন্স দিয়ে বুঝতে পেরেছি। এসব কি বলছো দে বলি না? তুমি অপয়া হতে যাবে কেন? ক্লাস 1-এ পড়তে বাবাকে খেয়েছি, আর কলেজে পড়তে মাকে, আর বিয়ের 6.5 বছরের মাথায় বিধবা হয়েছে। ঘেন্নায় আমার বিধবা শাশুড়ি পর্যন্ত আমার মুখটা দেখেন না। কোনো সময় খাবার দিতে বা কোনো একটা কাজে যদি ওনার সামনাসামনি হয়ে যায়, উনি বৃত্তিষ্ণা একেবারে মুখটা ঘুরিয়ে নেন। এমনকি রাইয়েরও ঠাম্মির সাথে দেখা করার কোনো অনুমতি নেই। আর সেই জন্যই বোধহয় কাল ম্যাডাম। মূর্খ অশিক্ষিত মতো কথা বলো না তো বলি না। আমি তোমাকে যাবতীয় অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত হওয়ার শিক্ষা দিয়েছিলাম। তুমি এই যুগের মেয়ে হয়ে এই থার্ড ক্লাস কথাগুলো বলছো, তোমার লজ্জা করে না? লজ্জা করে আর কি করব স্যার? সিঙ্গেল মাদার হয়ে মেয়েটাকে নিয়ে কতদিনই বা এভাবে লড়াই করব। এদিকে আমার শরীরটাও ইদানিং ভালো যায় না। আমার যদি কিছু একটা হয়ে যায় আমার মেয়েটার, তাহলে বলি না, চিন্তা করো না, আমি তো আছি। কথা দিচ্ছি দে বলি না, মরার আগে তোমার আর তোমার মেয়ের জীবন আমি সুরক্ষিত করে যাব। লোকে গুরু দক্ষিণা দেয়, আর আমি এটা না হয় আমার ছাত্রীকে আর তার মেয়েকে গিফট দিলাম। সেই গিফটটা কি ছিল? আমি বেশ বুঝতে পারছিলাম যে দেবুলে না হঠাৎ কিছু একটা হয়ে গেলে রাই একেবারে অনাথ হয়ে যাবে, ও একেবারে না খেতে পেয়ে মরবে। তাই আমি মনটা শক্ত করে ডিসিশনটা নিয়েছিলাম, আর তাতেই আগুনে ঘৃতাহুতি হয়েছিল। কি সিদ্ধান্ত নিয়েছিল কামদেব ব্যানার্জি? আর সেই সিদ্ধান্তের কারণে কি আগুনে ঘি ঢালা হয়েছিল?
তাহলে কি সেই বিতর্কিত সিদ্ধান্তের জন্যই এই নিন্দনীয় খুন? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা কামদেব বাবুকে আবার জেরা শুরু করি। আর তারপর আপনার সিদ্ধান্তটা ঠিক কি ছিল? আমি সারা জীবন নিজের জন্য কিছু ভাবিনি, নিজের জন্য কিছু করে উঠতে পারিনি। যতদিন ছাত্র পড়িয়েছি, হেডমাস্টারের দায়িত্ব পালন করেছি, শুধু অন্যের জন্যই ভেবেছি। গরিব নিরীহ ছাত্রছাত্রীদের নিজের বেতনের বেশিরভাগ টাকাটা দিয়েই ওদের পাশে থাকার চেষ্টা করেছি। কামদেব বাবু, আপনার এসব চ্যারিটি আর সমাজসেবার গল্প আমরা পরে একদিন সময় নিয়ে ধৈর্য ধরে শুনবো, কিন্তু কি ডিসিশনটা নিয়েছিলেন সেটা বলুন। যেদিনের কথা বললাম সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরেই রঞ্জিতাকে আমার ডিসিশনটা জানালাম, আর সেটা শুনেই ও... তোমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ওই 2 টাকা দেবলি না তার ছিচকে চিংড়ি মেয়েটার নামে লিখে দেবে? হ্যাঁ দেবো, হয় 1 মাসের মধ্যে বিদ্যুৎ উকিলের কাছে গিয়ে উইল করে দেবো, নয়তো দানপত্র করে দেবো। আর আমার কি হবে? আমি কি বানের জলে ভেসে এসেছি যে আকাশের নিচে বসে বসে না খেতে পেয়ে মরে যাবো? তুমি চিন্তা করো না, কেষ্টপুরে যে আমার সিঙ্গেল ফ্ল্যাটটা আছে ওটা আমি তোমার নামে লিখে দেবো। তার সাথে তোমার অ্যাকাউন্টে আমি 10 লাখ টাকা ট্রান্সফার করে দেবো। অত শত বুঝি না, আমি আমার ঘরের টাকা পয়সা সম্পত্তি বাইরের কোনো কাউকে দিতে দেব না। শোনো, এইভাবে চিৎকার করে হাত পা ছুড়ে কোনো লাভ হবে না। আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি আমি কাকে দেবো সেটা ঠিক করব আমি, অন্য কেউ নয়। তাহলে তুমিও শুনে রাখো, এইরকম যদি কিছু হয় না তাহলে কিন্তু তুমি জোর ফাঁসান ফাঁসবে, বলে দিলাম। কি করবে, কি করবে, কি করবে তুমি? আমি যা করব না সেটা কিন্তু তোমার পক্ষে খুব একটা শুভ হবে না, মনে থাকে জানো। তাহলে তুমিও শুনে রাখো, আমার সম্পত্তি, আমার টাকা ওই পেলে ওই আমার ছাত্রী আর তার মেয়েই পাবে, অন্য কেউ নয়। না না স্যার, এটা হয় না, এটা অসম্ভব। কেন হয় না, কেন অসম্ভব? স্যার, আপনি আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবার জন্য এভাবে নিজের বউকে বঞ্চিত করতে পারেন না। কিসের বউ? যে সারা জীবন আমার কোনো খেয়াল রাখেনি, যে সারা জীবন আমায় গালাগালি, অপমান, অসম্মান আর লাঠিঝাঁটার উপর বাঁচিয়ে রেখেছে, সবকিছু জেনেও তুমি তার হয়ে ওকালতি করবে দেবলি না? তোমার আর তোমার মেয়ের কথা একবারও ভাববে না? সে যাই হোক স্যার, কিন্তু এটা অন্যায়। কোনো অন্যায় নয় মাই চাইল্ড। যেটা আমি উচিত মনে করেছি, যাকে আমি আমার যোগ্য উত্তরসূরি মনে করেছি, তাকেই আমি সবকিছু দিয়ে যাব বলে মনস্থির করেছি। কিন্তু স্যার, আপনি আমাদের নামে সবকিছু লিখে দিলে ম্যাডামের কি হবে? তোমার বোনেরা কি হবে বলো না? আমি আমার কেষ্টপুরের সিঙ্গেল ফ্ল্যাটটা আর 10 লাখ টাকা তোমার বোনের নামে লিখে দেবো, আমার অবর্তমানে তাতেই তার দিব্যি চলে যাবে। এটা কেমন কথা হলো কামদেবদা? আমার বোনের তো একটা অধিকার আছে, সেটাতে তুমি হেলায় উড়িয়ে দিতে পারো না। আসলে কি জানিস তো দাদা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার ছাত্রী হয়েছে, বড় হয়েছে আমি। প্লিজ রবীন্দ্রনাথকে বিকৃত করো না রঞ্জিতা, তাহলে তোমার এই নোংরা মুখটা আমার কাছে আরো নোংরা মনে হবে। কামদেবদা, আমার বোনকে যত পারো অপমান করো, প্লিজ তাকে তুমি রাস্তায় বসিয়ে দিয়ে যেও না। এসব বললে কোনো লাভ নেই বললাম। আমি অলরেডি বিদ্যুৎ উকিলের সঙ্গে কথা বলেছি, উনি কাগজপত্র রেডি করতে শুরু করে দিয়েছেন। বেশ, আমি তোমার সব বাদরামো মুখ বুঝে সহ্য করে নেব, যদি তুমি আমার একটা শর্ত মেনে নাও। আবার কি কাঁদুনি গাইবে নতুন করে? কাঁদুনি নয়, তুমি তোমার সব সম্পত্তি, টাকা পয়সা তোমার ছাত্রী আর তার মেয়েকে আপনজন ভেবে লিখে দিতে চাইছো তো? বেশ, লিখে দাও, কিন্তু তোমার জমা পুঁজির অর্ধেকটাই তুমি ওদের লিখে দিতে পারবে, আর বাকিটা আমার শ্রমিকের নামে তোমাকে লিখে দিতে হবে।
পিসমশাই, আমার তো এতদিনের লেখাপড়া করে কোনো হিললেই হলো না, তাই যদি একটু আমার দিকটা দেখেন আর কি। শোনো সমীর, তুমি হচ্ছে 1 নম্বরের পুরের বাদশা। বাবার পয়সায় পায়ের উপর পা তুলে খাওয়াটা তুমি অভ্যেস করে ফেলেছো। নিজেকে এ যুগের জমিদার ভাবো, তাই আমি কেন রানী ভিক্টোরিয়া যদি তার সব সম্পত্তি লিখে দেয় তাতেও তোমার কোনো হিললে হবে না। তুমি কিন্তু আমার ভাইপোকে অপমান করছো। বেশ করছি, আমার কষ্টের একটা পয়সাও তোমার ওই অপদার্থ ভাইপোকে আমি দেবো না। তাহলে এটাই তোমার শেষ কথা তো? হ্যাঁ, শেষ কথা। তুমি যা বড় করে নাও, তাতে আমার কিচ্ছু এসে যায় না। তারপর কি হয়েছিল? তারপর সেদিন চন্দননগরে একটা সেমিনার ছিল, ওখানে আমি চিফ গেস্ট হিসেবে আমন্ত্রিত ছিলাম। সেখান থেকে বক্তৃতা দিয়ে রাতে ফেরার পর তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আজ বিকেলে দাদা এসেছিল। হ্যাঁ, তো বলল একজন উকিলের সাথে নাকি কথা হয়েছে। কিসের জন্য? তোমার নামে কেস হবে। আমার নামে কি কেস হবে? বধূ নির্যাতনের। হোয়াট? এসব কি বলছো তুমি রঞ্জিতা? হ্যাঁ, দাদা বলেছে তুমি আমার উপর সারা জীবন যে অমানসিক শারীরিক মানসিক অত্যাচার করেছো তার একটা হিসেব হওয়ার দরকার আছে এবার। হ্যাঁ, তুমি সারা জীবন মানসিক অত্যাচারটা তুমি আমার উপরে করেছো, আর বাকি রইল শারীরিক নির্যাতন। আমি তোমাকে কোনোদিনও একটা টোকাও দিইনি। ওসব কথা এখন বলে আর কোনো লাভ নেই। আমি কাল সকালে দাদাকে নিয়ে থানায় যাচ্ছি, সেখানে তোমার নামে আমি ডায়েরি করব। এই বুড়ো বয়সে তোমার সর্বস্ব ডাইনিকে বিলিয়ে দেওয়ার শখ আমি সারা জীবনের জন্য না গুছিয়ে দেবো। তোমার নামে আমি এমন বদনাম করে দেবো, এমন বদনাম করে দেবো যে না লোকে তোমার মুখে থুতু দেবে, থুতু। তুমি থানায় যাবে? হ্যাঁ, যাবো। তুমি আমার নামে বধূ নির্যাতনে কেস করবে? হ্যাঁ, করব। তুমি আমার বদনাম করবে? হ্যাঁ, তোমার নামে আমি বদনাম করব। এই সারা জীবন যে একটা ভালো মানুষের মুখোশ পরে আছে না, সেটা আমি সবার সামনে খুলে ফেলবো। সে সুযোগ আমি তোমাকে দেব না। এতদিন মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আর নয়, তোমাকে আমি শাস্তি দেব। এমন শাস্তি দেব যে সমাজে তোমার মতো বিষাক্ত মহিলারা ভয়ে কেঁপে উঠবে। কি করবে তুমি? বলো কি করবে? দেখবে কি করবো? কিচ্ছু করতে পারবে না তুমি, আমার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে ভয় পাই না। আমাকে ভয় দেখাতে এসেছো না? আমি তোমাকে ভয় পাই না। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। রঞ্জিতা! তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করছো তুমি এগুলো? যেটা আমার বহু বছর আগে করা উচিত ছিল। শোনো না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কথাটা শোনো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নামে কেস করবো না, আমি থানায় ডায়েরি করবো না, তোমার সম্পত্তি আমায় কিচ্ছু দিতে হবে না। আমি কিচ্ছু চাই না, তুমি সব তোমার ছাত্রীকে দিয়ে দাও না। আমার বেরো না, আমি এভাবে মরতে চাই না। মরতে তো তোমাকে হবে, আজ এখনই।
তো কালকেই বললাম অফিসার যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল। এরপরেও যদি আমি মুখ বুঝে সব সহ্য করে নিতাম তাহলে সমাজের সব লোক আমারই দোষ দেখত। আপনি তো আইনের সাহায্য নিতে পারতেন মিস্টার ব্যানার্জি। আইন? কোন আইন? কোন আইনের কথা বলছেন আপনি অফিসার? আমাদের দেশে আমাদের মতো পুরুষদের জন্য কটা আইন আছে বলতে পারেন? আর একবার কোর্ট কাছারির পাল্লায় পড়লে সুবিচার পেতে পেতে সারাটা জীবন কেটে যায়। তাই আমি আমার উপর হওয়া যাবতীয় অত্যাচারের বদলা আমি নিজেই নিয়েছি, শেষ করে দিয়েছি ওই কাল নাগিনীটাকে। তাতে আমার একটু আফসোস নেই। কিন্তু সত্যি কথা বলতে আপনাকে দেখে আমার যথেষ্ট আফসোস হচ্ছে মিস্টার ব্যানার্জি। বিশ্বাস করুন, আপনার জায়গা সংশোধনাগার নয়, কিন্তু ওই যে বলে নিয়তির পরিহাস। এনিওয়ে, আপনার কেসটা যাতে মহামান্য আদালত সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন আমরা তার চেষ্টা করব, কথা দিলাম। কামদেব ব্যানার্জি সারা জীবন নিজের স্ত্রীর দ্বারা অত্যাচারিত হয়েছিলেন ঠিকই, কিন্তু তার বউকে হত্যা করে তিনি যে কাজটা করেছিলেন সেটা আইনের চোখে অমার্জনীয় অপরাধ। কারণ যাই হোক না কেন, আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া যায় না, কারোর জীবন এইভাবে কেড়ে নেওয়া যায় না। তাই কামদেব ব্যানার্জির শাস্তি হবে। আর হ্যাঁ, এই সমাজে যাদের স্বভাব কামদেব বাবুর স্ত্রী রঞ্জিতার মতো, তাদের প্রতি আমাদের পরামর্শ, দয়া করে আপনারা নিজেদের জীবনসঙ্গীর প্রতি এরকম দুর্ব্যবহার করবেন না, তাদের মানসিক নির্যাতন করবেন না। নইলে আপনার জীবনসঙ্গী যদি অতিষ্ঠ হয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা একজন অপরাধী হয়ে ওঠে তাহলে কিন্তু সমূহ সর্বনাশ হবে। তাই সাবধান হন আপনি, সাবধান হও বাংলা।